তো আজকে আমরা হচ্ছে 8.2 এর উপর লাস্ট ক্লাস করব। এটা লাস্ট ক্লাস এবং সম্ভবত ঈদের আগে এটা তোমাদের লাস্ট ক্লাস। আমি হয়তো বা আর কোনো ক্লাস নিতে পারবো না ঈদের আগে। আমার কিছু পার্সোনাল কিছু ব্যস্ততা, ডিপার্টমেন্টে পড়ালেখা কিছুটা বাড়ছে। তো যাই হোক, আজকে আমরা যেটা দেখবো, যে টাইপের প্রবলেম গুলো দেখবো, সেটা হচ্ছে সুতার টানের অঙ্ক। ঠিক আছে, সুতার টানের অঙ্ক। তো আমরা বেসিক্যালি 8.1 থেকে কি কি দেখছি একটু রিভিউ করে আসি। 8.1 এ আমাদের ডিরেক্ট আমরা কি করতাম, সামান্তরিক সূত্র শিখছি। আচ্ছা ওয়েট, মানে বাইরে থেকে আমার সম্ভব নয় যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম 8.1 থেকে একটু আসি। 8.1 আমরা যেটা করছি যে আমরা আমাদের সিস্টেমটা খুব সহজ ছিল, কোনো ভারসাম্য বা এই জাতীয় কোনো কথা ছিল না। আমরা একদম সিম্পল সিস্টেমে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছি। আমরা থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির অঙ্কগুলো করছিলাম। হ্যাঁ, ডিরেক্ট সামান্তরিক সূত্রের অঙ্ক করছি। সাইন রুল সামান্তরিক সূত্রকে একসাথে করে যে অঙ্কগুলো আছে ওগুলো দেখছি, এবং লাস্টে আমরা হচ্ছে লম্বাংশ রিলেটেড দুই একটা প্রবলেম দেখছিলাম। ঠিক আছে, এই ছিল 8.2 এর। তো 8.3 তে যখন আসছি তখন আমাদের টোটাল সিস্টেমটাই ছিল হচ্ছে ভারসাম্য রিলেটেড, সাম্যাবস্থা ভারসাম্য এই রিলেটেড। হ্যাঁ, সাম্যাবস্থা বা ভারসাম্য। তো সাম্যাবস্থা বা ভারসাম্য যখন কোথাও উল্লেখ থাকে তখন সেখানে হচ্ছে আমরা কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলা গুলো হচ্ছে এই লামির ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, লামির ফর্মুলা দিয়ে কিন্তু তোমাদের বইয়ের ম্যাক্সিমাম প্রবলেম 8.2 এর ম্যাক্সিমাম প্রবলেম আমি করাইছি। যদিও এখানে যে প্রবলেমগুলো আমি লামির ফর্মুলা দিয়ে করাইছি ওগুলো কিন্তু চাইলে বল ত্রিভুজ দিয়েও করা যায়, অন্য ইয়া দিয়েও করানো যায়, বাট ইউজুয়ালি সবাই লামি দিয়ে করে, আমিও লামি দিয়ে করাইছি। ঠিক আছে, তো লামি অ্যাপ্লাই করা যায় যখন একটা সিস্টেম ভারসাম্য থাকে। তো এইখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো হচ্ছে তিনটা বল থাকবে, তিনটা বল একটা সিস্টেমকে ভারসাম্যে রাখছে। তখন আমরা জাস্ট কি করছি, এখানে লামির সূত্রটা অ্যাপ্লাই করছি। তো মাঝখানের অ্যাঙ্গেল গুলো বের করা লাগছে আমাদের, আর কিছুই না। মাঝখানের অ্যাঙ্গেল গুলো বের করার জন্য কিছু বেসিক কনসেপ্টের দরকার হয়, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে কিভাবে অ্যাঙ্গেল গুলো বের করা যায়। দেন হচ্ছে আমরা আবার ভারসাম্যের একটা, তিনটা বলের জন্য ভারসাম্যের একটা ফর্মুলাও জানি, যে যখন তিনটা বল ভারসাম্য ক্রিয়েট করে তখন অবশ্যই যে এদের মধ্যে যে কোনো দুইজনের লব্ধি তৃতীয় জনের সমান হওয়া লাগে এবং ডিরেকশন হওয়া লাগে বিপরীতমুখী। ঠিক আছে, তো এটা দিয়েও দুই একটা প্রবলেম কিন্তু আমরা করছিলাম। তো আজকে আমরা সুতার টানের অঙ্ক করবো। তো সুতার টানের মধ্যে কি হবে, নতুন কিছু না। এখানে আমরা আগের মতোই তিনটা বল থাকবে, হয়তোবা এখানে বলটা সুতার টান হিসেবে থাকবে, আর কিছুই না। সুতার টান হিসেবে আমাদের বলটা থাকবে, তিনটা বল থাকবে। আমাদের যেটা বের করতে হবে, এই বলগুলোর মধ্যবর্তী কোণটা বের করব, মধ্যবর্তী কোণ বের করে শেষমেশ আমরা লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করব, অথবা বলের যেই ভারসাম্যের যে সূত্রটা আছে, যে কোনো দুইজনের লব্ধি তৃতীয় জনের সমান, এদেরকে দিয়ে করব, এবং শেষমেশ আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা প্রমাণ করব। সো অঙ্ক শুরু করার আগে সুতার টানের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, যে সুতার টান জিনিসটা আসলে কি। ঠিক আছে, সো এনভায়রনমেন্ট একটু বোঝার চেষ্টা করি। সো ধরো এটা হচ্ছে যে কি, এ থেকে বি, এটা হচ্ছে একটা মিডিয়াম, এটা হচ্ছে একটা মিডিয়াম, যেই মাধ্যম বা এর সাথে হচ্ছে আমাদের সুতাটা বাঁধা হইছে। এই হচ্ছে সুতা। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যখন তুমি সুতাটা বাঁধবা, সুতা বাঁধার পরে তো সুতাটা এভাবে ঝুলে থাকবে না, এভাবে অবশ্যই ঝুলে থাকবে, কারণ সুতার নেচারই হচ্ছে এরকম, এটার নিচের দিকে একটা টান কাজ করবে, সেভাবে ঝুলে থাকবে। হ্যাঁ, টান টান অবস্থা কিন্তু থাকবে না। কিন্তু এখন তুমি কেউ চিন্তা করো, আমি যদি এই সুতার মধ্যে কোনো একটা রিং, ঠিক আছে, কোন একটা রিং বা যে কোনো কিছু, হ্যাঁ, যে কোনো একটা রিং বা আংটা জাতীয় কোনো কিছু যদি আমি এই সুতার মধ্যে যদি স্থাপন করি, এই সুতার মধ্যে যদি স্থাপন করি, তাহলে এই আংটাটা সুতার ঠিক কোন জায়গায় আসবে বলতে পারবা? আংটা যদি দেই, তোমাদের কমন সেন্স কি বলে? রিয়েল লাইফে তুমি একটা সুতার এভাবে বাঁধা একটা সুতা, এর মধ্যে তুমি একটা আংটা ঝুলাই দিছো, তাহলে এই আংটাটার কারণে আংটাটা সুতার ঠিক কোন জায়গায় এসে অবস্থান করবে? মাঝখানে। এক্স্যাক্টলি। আংটাটাকে যদি তুমি মুক্তভাবে চলাচল করতে দাও, আমার কথাটা কিন্তু বোঝার চেষ্টা করো, মুক্তভাবে কথাটা খুব ইম্পর্টেন্ট। ধরো এই আংটাটা আছে এখানে, আংটাটাকে আমি মুক্তভাবে, বা রিং, এই রিংটাকে আমি মুক্তভাবে চলাচল করতে দিলাম, কোনো গিট টিট দিলাম না সুতার মধ্যে, তাহলে কি হবে? স্বাভাবিকভাবেই এই আংটাটা ঘুরতে 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 এক্স্যাক্টলি মিডল পয়েন্টে চলে আসবে না? মিডল পয়েন্টে কিন্তু চলে আসবে আংটাটা। তো ধরলাম এই হচ্ছে আংটাটার ভর, সে মিডল পয়েন্টে আসবে। আসার পরে কাহিনী কি হবে? আসার পরে হচ্ছে সে নিচের দিকে, যেহেতু পৃথিবী তাকে টানতেছে, তো নিচের দিকে একটা ওজন অনুভব করবে, ওজনটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি। তো তার ওজনের কারণে যেটা হবে, এক্স্যাক্টলি সুতাটা সমান দুইটা অংশে ভাগ হয়ে যাবে এবং দুই পাশে টান টান একটা অবস্থা ক্রিয়েট হবে, তাই না? তাহলে যেটা হয় যে তোমার যদি সুতার দৈর্ঘ্য যদি সমান থাকে, তাহলে দুই পাশে কিন্তু সমান বলই সে অনুভব করবে। হ্যাঁ, তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করি টান বল জিনিসটাকে। টান বল হচ্ছে একটা প্রতিক্রিয়া বল।
টান বল কি একটা প্রতিক্রিয়া বল। তার মানে যখন আমি আংটাটাকে সুতার মধ্যে ঝুলাই দিলাম তখন আংটাটা সুতাটাকে নিচের দিকে ওজনের কারণে নিচের দিকে বল দিল, আর সুতাটা প্রতিক্রিয়া স্বরূপ আংটাটাকে বিপরীত দিক থেকে ধরে রাখলো। এই প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করে সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। না হলে তুমি কিন্তু আমরা যখন আমাদের ভারসাম্য সিস্টেমের মধ্যে যখন অ্যাপ্লাই করি যে কোনো কিছু, তখন কিন্তু আমাদের বলের ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। আর বলের ডিরেকশন থাকলে, ডিরেকশন জানা থাকলে মাঝখানের অ্যাঙ্গেলটা বের করা যায়, নাহলে কিন্তু অ্যাঙ্গেল বের করা যায়। তার মানে সবসময় মনে রাখবা সুতার টান হচ্ছে একটা প্রতিক্রিয়া বল, এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরের কথা হচ্ছে সুতার টান সবসময় কাজ করে ঝুলন বিন্দুর দিকে। তুমি একটা জিনিস চিন্তা করো, এ আর বি হচ্ছে, এ থেকে বি, এই হচ্ছে কি একটা সারফেস বা একটা বলতে পারো এটা হচ্ছে যে সুতাটাকে ধরে রাখছে, ঠিক আছে। তার মানে সুতাটা এই এ থেকে বি এই মিডিয়ামটার সাথে ঝুলে আছে না, তাহলে ঝুলন বিন্দুটা বেসিক্যালি এই সুতার জন্য, সুতার টানটা বেসিক্যালি কাজ করে ঝুলন বিন্দুর দিকে। তাহলে আমার যখন আংটাটা এক্স্যাক্টলি মাঝখান বরাবর চলে আসবে, মানে সুতার দুইটা অংশে ভাগ হয়ে যাবে এবং দুইটা অংশে আলাদা আলাদা ভাবে টান বল কাজ করবে। টান বল হচ্ছে একটা প্রতিক্রিয়া বল, আংটাটার ওজন কাজ করবে নিচের দিকে, আর সুতার টান বল কাজ করবে কোথায়, ঝুলন বিন্দু দিকে। ঝুলন বিন্দু কোথায় কোথায় আছে, একটা ঝুলন বিন্দু হচ্ছে এ বিন্দু আর একটা ঝুলন বিন্দু হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তাহলে যখন আমরা আংটাটা নিচের দিকে কাজ করবো, তাহলে একটা ঝুলন বিন্দু হচ্ছে এ বিন্দুর দিকে কাজ করবে, একটা টান বল টি, আবার সিমিলার টি কাজ করবে হচ্ছে বি বিন্দুর দিকে। এখন কথা হচ্ছে এই টি দুইটা কিন্তু সমান হবে, কারণ তুমি আংটাটাকে মুক্তভাবে স্লাইড করতে দিছো, সে এক্স্যাক্টলি সুতার মাঝ বরাবর চলে আসছে। এক্স্যাক্টলি মাঝ বরাবর আসার কারণে টান বল দুইটা হচ্ছে কিন্তু সুতার দৈর্ঘ্যটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। সুতার দৈর্ঘ্য যদি সমান দুই ভাগে ভাগ হয়েছে, বলও কিন্তু দুই কর্নার সিমিলার টাইপের বল কাজ করবে, একই মানের বল কাজ করবে। তাহলে বাম পাশে এ ঝুলন বিন্দু এ এর দিকে যদি টি মানের বল কাজ করে, ঝুলন বিন্দু বি এর দিকে কত মানের বল কাজ করবে, টি মানের বল কিন্তু কাজ করবে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সুতার টান রিলেটেড প্রাথমিক কিছু কথাবার্তা। সুতা যে প্রান্তে কোনো বস্তু ঝুলানো থাকে তার অপর প্রান্ত হচ্ছে ঝুলন বিন্দু। দেখো সুতাটার এই প্রান্তে হচ্ছে আমার এই ডাব্লিউ ওজনের বস্তুটা ঝুলানো আছে, তাহলে তার অপর প্রান্ত হচ্ছে বি প্রান্ত এবং অপর প্রান্ত হচ্ছে এই প্রান্ত, তাহলে এই দুটা প্রান্ত হচ্ছে আমার ঝুলন বিন্দু হবে। ঝুলন বিন্দু বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো? তাহলে আমি তোমাদের একটা ডিফারেন্ট একটা সিনারিওতে ঝুলন বিন্দু বের করতে দিব। তো আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের? বাপ্পি বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। ফারহান? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এবার একটা ডিফারেন্ট সিনারিও দেখো। তো ধরো কোন একটা স্তম্ভের সাথে এভাবে হচ্ছে একটা ফিক্সড কোনো কিছু, এর সাথে আমাদের হচ্ছে এই একটা গোলক, হ্যাঁ, বা সরল দোলক চিন্তা করতে পারো। ধরো এটা একটা গোলক, একটা গোলককে এভাবে আমি সুতা দিয়ে বেঁধে রাখলাম। তো স্বাভাবিকভাবেই গোলকটাকে বেঁধে রাখলাম, তো গোলকটা তো চাবে নিচের দিকে পড়ে যেতে, তাই না? কারণ পৃথিবীর ওজন কাজ করতেছে ডাব্লিউ নিচের দিকে। আর আমাকে বলতে পারবা এই এই সিস্টেমের জন্য টান বলটা কোথায় কাজ করবে, কোন দিকে? উপরের দিকে। এক্স্যাক্টলি, ওজনের বিপরীত দিকে হচ্ছে টান বলটা কাজ করবে। তাহলে এই বিন্দুর দিকে হচ্ছে টান বলটা টি কাজ করবে হচ্ছে এই বিন্দুর দিকে। আচ্ছা, এখন আসি আমাকে বলবা যে এখানে একটা বেলুন, ধর একটা বেলুন একটা মানুষ হচ্ছে হাত দিয়ে ধরে রাখছে, ঠিক আছে। স্বাভাবিকভাবে বেলুন তো উপরের দিকে উঠতে চায়, হ্যাঁ, বেলুনের বল তো কাজ করতেছে উপরের দিকে, কারণ বেলুনের মধ্যে যেই গ্যাস থাকে সেই গ্যাসটা হচ্ছে হালকা গ্যাস থাকে, তো সেটা হচ্ছে উপরের দিকে উঠতে চায়, ঠিক আছে। এখন বলতে পারবা যে এই আসিয়া বলতো এই সিস্টেমের জন্য আমার টান বলটা কোন দিকে কাজ করবে বা ঝুলন বিন্দুটা কোথায়? এক্স্যাক্টলি, যে আমি যেখানে বা এই মানুষটা যেখানে ধরে রাখছে রশিটা, তাহলে ঠিক এই দিকে হচ্ছে গিয়ে তার টান বলটা কাজ করবে। তো আমি তোমাদেরকে স্থিতিবিদ্যার অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক পারার একটা সহজ টেকনিক বলি। স্থিতিবিদ্যার অঙ্কগুলোর মধ্যে যে সবগুলো সাধারণত প্রমাণ টাইপের হয়। তোমার প্রথম এবং মানে একমাত্র কাজই হচ্ছে যে তোমার প্রশ্ন পড়ে তোমার একটা সিস্টেম বানাইতে হবে। ওই সিস্টেমের মধ্যে তিনটা বল যে তিন দিকে কাজ করতেছে, এই জিনিসটা তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে কোন দিকে বলগুলো কাজ করতেছে। তুমি যদি এই একটা সিস্টেম এঁকে ফেলতে পারো, তোমার একটা ফিগার যদি এঁকে ফেলতে পারো, তারপরে কিন্তু তুমি প্রমাণটা মিলানো তোমার জন্য মোটামুটি 50% ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর প্র্যাকটিস করলে অবশ্যই প্রমাণটা মিলাইতে পারবে। 50% ইজি হয়ে যাবে যদি তুমি সিস্টেমটা ড্র করতে পারো। আচ্ছা, এবার সুতার মধ্যে আরেক টাইপের কাহিনী তোমরা দেখবা, কিছু কিছু প্রবলেমের মধ্যে দেখবা, সেটা হচ্ছে সুতায় গিট দেওয়া, ঠিক আছে। সুতায় গিট দেওয়া, কিছু দিয়ে বেঁধে দেওয়া। ধরো এই সুতাটার মধ্যে আমি কোনো একটা আংটা দিলে সেই আংটা কিন্তু একদম মাঝ বরাবর আসার কথা, বাট আমি যদি
এই সুতার মধ্যে এই জায়গায় একটা গিট দেই এবং আংটাটা এখান থেকে ছেড়ে দেই, তাহলে আংটা কি এই গিটটাকে অতিক্রম করতে পারবে? অবশ্যই কিন্তু আংটা এই গিটটাকে অতিক্রম করতে পারবে না। আচ্ছা, আংটা যদি এই গিটটাকে অতিক্রম করতে না পারে তাহলে আংটাটা কি করবে? এই গিট বরাবর এসেই সে নিচের দিকে ওজনে কাজ করবে না? নিচের দিকে ওজন কিন্তু কাজ করবে। তখন বেসিক্যালি সুতার মধ্যে টান কিন্তু দুই দিকে দুই ধরনের টান অনুভব হবে। এ ঝুলন বিন্দু কাজ করবে, বি ঝুলন বিন্দু কাজ করবে। তো এ ঝুলন বিন্দুর দিকে টান যেটা হবে, বি ঝুলন বিন্দুর দিকে টান কিন্তু তখন আর সেম হবে না। কেউ কি আমাকে বলতে পারবা কোন ঝুলন বিন্দুর দিকে টানটা বেশি অনুভব হবে? বি ঝুলন বিন্দুর দিকে, তাই তো? এক্স্যাক্টলি এটাই হবে, কারণ যার হচ্ছে গিয়ে দৈর্ঘ্যটা ছোট হবে তার দিকে হচ্ছে টানটা বেশি কাজ করবে, সেই জায়গাটা বেশি টান হবে। আর রিয়েল লাইফে আমাদের এখানে সিস্টেম গুলো যদিও এভাবে দেখানো হয়, বাট রিয়েল লাইফের কথা যদি চিন্তা করো তাহলে বেসিক্যালি যখন একটা সুতাকে যদি তুমি এদিকে টান, একটা গিট দাও, গিট দিলে একটা বস্তু মনে করো ছেড়ে দিলে এখান থেকে, তাহলে বস্তুটা এদিকে এসে টান দিবে, নিচের দিকে ডাব্লিউ ওজন কাজ করবে। তখন কিন্তু বেসিক্যালি সুতাটা কিন্তু এক্স্যাক্টলি এখানে যেভাবে আমি আঁকছি একদম স্পর্শ মানে সরল রেখার মতো কিন্তু এইদিকে বলটা কাজ করে না, কিছুটা ঝুলে থাকার কথা আর এই দিকে একটু টান টান হওয়ার কথা। কিন্তু বইয়ের মধ্যে ফিগার গুলো এভাবে দেওয়া হয়েছে সম্ভবত তোমাদের জন্য এই প্রবলেম গুলো যাতে খুব সহজেই বলের ডিরেকশনটা মানে বের করা যায়, বলের ডিরেকশনটা সহজে আইডেন্টিফাই করা যায়, সেই জন্য কিন্তু তোমাদেরকে এভাবে দেওয়া হয়েছে। বাট গিট দিলে কিন্তু ব্যাপারটা এমন হওয়ার কথা, তুমি রিয়েল লাইফে দেখো, তুমি যদি একটা সুতার মধ্যে গিট দাও, গিট দিলে কিন্তু একটা সাইড কিন্তু একটু ঝুলে থাকে, আর আরেকটা সাইড একটু টান টান থাকে, তাই না? এরকম হওয়ার কথা। কিন্তু সিনারিওটা একটু সহজ করা হয়েছে যাতে তোমাদের বলের ডিরেকশন গুলাকে বাইর করতে সুবিধা হয়, প্লাস প্রবলেম করতে সুবিধা হয়। তার মানে এখানে টান বল গুলা কিন্তু অসমান হবে, আগের সিনারিওতে টান বল কিন্তু সমান ছিল, মানে গিট দিলে কিন্তু টান বল অসমান হবে। আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি, যদিও এই টাইপের কোনো প্রবলেম আমি করাবো না, কারণ আমি বোর্ড পরীক্ষার অঙ্কের বাইরে কোনো অঙ্ক করাচ্ছি না ইসিডি বিদ্যা থেকে। তারপর একটু বলে রাখতেছি, জানাই রাখতেছি যে কখনো কখনো এমনও হওয়া পসিবল যে আমি গিট দিলাম, গিট দেওয়ার পরে আমার সুতার দৈর্ঘ্যটা ডিফারেন্ট দুইটা দৈর্ঘ্য দুই দিকে, তারপরেও আমার বল দুইটা সমান, T1 আর T2 কে সমান বানানো পসিবল। সেটার জন্য আমার চতুর্থ আরেকটা বল কাজ করা লাগে, চতুর্থ আরেকটা বল যদি আমি দিই তখন হচ্ছে T1 T2 কে সমান বানানো সম্ভব। তো সেই ধরনের কোনো প্রবলেম আমি করাবো না, তারপরও আমি লিখে রাখলাম। তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা প্রবলেম আমি কি দিয়ে করতে পারবো? ভারসাম্যের সূত্র, লামির উপপাদ্য, আর হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র। বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক খুব সহজে করা যায়, ইচ্ছা করে আমি দেখাই দিচ্ছি না, কারণ সব অঙ্ক বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে করা যাচ্ছে না। এই জন্য আমি চাই কি সবগুলো লামি দিয়েই করো, দুই এক লাইন বেশি লাগলো, সবগুলো এক সিস্টেমই করো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা এবার প্রথম প্রবলেমটা দেখি। আজকের দিন আমাদের 4টা প্রবলেম করতে হবে। সুতার টানের এই 4টা প্রবলেম আছে তোমাদের বোর্ড বইয়ে মানে বোর্ড পরীক্ষায় আসে এই 4টা প্রবলেম। এগুলা করলেই আশা করা যায় এখান থেকে কমন আসবে। তো আমরা প্রত্যেকটা 3টা টাইপের সম্ভবত আমরা 12-13টার মতো প্রবলেম করতেছি সব মিলে, ঠিক আছে? এগুলা তোমরা যদি ভালোভাবে করো তাহলে আনা। আচ্ছা, তো এবার দেখো প্রবলেম 1 এর স্টেটমেন্ট আমরা কি দেখি। প্রথমে বলা হয়েছে যে সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল দৈর্ঘ্যের একটি সুতার এক প্রান্ত কোন একটি খাড়া দেয়াল, আচ্ছা তার মানে একটা দেয়াল, খাড়া একটা দেয়াল, এই দেয়ালের সাথে কি করছে, এল দৈর্ঘ্যের একটা সুতা কে আটকানো আছে এবং তার অপর প্রান্ত, ঠিক আছে, এক প্রান্ত সুতার দুইটা প্রান্ত, একটা প্রান্ত হচ্ছে কিসের, একটা দেয়ালের সাথে আটকানো আছে, আর একটা প্রান্ত কি একটা গোলকের সাথে আটকানো আছে, তাই বলছে না? অপর প্রান্ত হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ, তাহলে গোলকের এই উপরস্থ একটা বিন্দুতে আটকানো আছে, গোলকের কেন্দ্র পর্যন্ত কিন্তু হিসাব করা যাবে না, গোলকের উপরস্থ কোনো বিন্দু পর্যন্ত এল দৈর্ঘ্যের সুতাটা আটকানো আছে। তারপরে কি বলছে, উপরস্থ কোনো বিন্দু সংযুক্ত, গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতার টান হচ্ছে এত। এই প্রবলেমটা করতে জাস্ট 3 থেকে 4 লাইন লাগবে, বাট তোমাকে এই প্রবলেমের সিনারিওটা বুঝা, এনভায়রনমেন্টটা বুঝা এবং গ্রাফটা বা সিস্টেমটাকে ড্র করতে পারাটা হচ্ছে মেইন ব্যাপার, ঠিক আছে? এটা যদি পারো প্রবলেমটা লামির উপর অ্যাপ্লাই করবা, 2 থেকে 3 লাইনের মধ্যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই প্রবলেমটা বোর্ড পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে। তাহলে আবার একটু স্টেটমেন্টটা পড়ি। আমার সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, আমার একটা গোলক আছে যে গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, তারপর হচ্ছে কি দেওয়ালের সাথে খাড়া দেওয়ালের সাথে সুতাটা কি করছে, গোলকের একটা পৃষ্ঠ পর্যন্ত আটকানো আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হচ্ছে যে গোলকটির ওজন ডাব্লিউ, তাহলে ওজন হচ্ছে একটা বল কাজ করতে নিচের দিকে, তাহলে আমার অপর দুইটা বল বাইর করতে হবে, যে কোনো ভাবে অপর দুইটা বল বাইর করতে হবে, 3টা বলের একটা সিস্টেম বাইর করতে হবে আমাকে, ঠিক আছে? 3টা বলের একটা সিস্টেম যদি বাইর করতে পারি তারপরে লামি অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা দেখি তোমরা কেউ কি গেস করতে পারবে এখানে 3টা বল কি কি হইতে পারে? একটা বল তো ওজন, বুঝলাম, তাহলে আরেকটা বল কি হবে? এনি গেস?
একটা বল হচ্ছে ওজন, যেটা নিচের দিকে কাজ করতেছে। তিনটা বল থাকলে লামির উপর অ্যাপ্লাই করতে পারবো যদি ভারসাম্য ক্রিয়েট হয়। আরেকটা বল কি হইতে পারে? প্রতিক্রিয়া বল। ভেরি গুড, প্রতিক্রিয়া বল আরেকটা বল। থার্ড বলটা কে বলতে পারবা? দেখি যে বলতে পারবা বুঝবো যে কিসে অনেক। ভাই দেয়ালের সাথে যে আটকানো আছে ওর দিকে, ঝুলন বিন্দুর দিকে। ও নাইস, ভেরি নাইস। সো প্রতিক্রিয়া বল, এক্স্যাক্টলি ও যেটা বলছি কারেক্ট। সো একটা জিনিস দেখো, এই হচ্ছে কি আমার দেওয়ালটা, ঠিক আছে? এই হচ্ছে দেওয়ালটা, ধরো এ বি জি দেওয়ালটা দেখো। এই ধরো একটা খাড়া দেয়াল, এই দেয়ালের একটা প্রান্তে সুতার একটা প্রান্ত, এই হচ্ছে দেখো ধরো সুতাটা এল দৈর্ঘ্যের সুতা। হ্যাঁ, সুতার আগে একটা ডিফারেন্ট কালার দিয়ে দাও। দেখো তো ব্লু কালার যেটা করলাম, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের সুতা, এল দৈর্ঘ্যের সুতা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এল দৈর্ঘ্যের সুতা। এই নীল কালারের এটা দেখছো, এটা হলো সুতা। তাহলে সুতার একটা প্রান্ত এই যে দেয়ালের এই বিন্দুতে আটকানো, আরেকটা প্রান্ত এই যে দেখো সি বিন্দুটা দেখতেছো তোমরা, সি বিন্দু, এই হচ্ছে গিয়ে গোলকের পৃষ্ঠ। আরেকটা প্রান্ত হচ্ছে এই সি বিন্দু অর্থাৎ গোলকের পৃষ্ঠ বরাবর আটকানো। আরেকটা প্রান্ত হচ্ছে গোলকের সি বিন্দু হচ্ছে পৃষ্ঠ বরাবর আটকানো। তাহলে এই হচ্ছে কি এল দৈর্ঘ্যের সুতাটা। আচ্ছা, তারপরে গোলকের ব্যাসার্ধ আবার কত বলছে? গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে এই গোলকটা কিন্তু এই দেওয়ালের সাথে আটকানো আছে। আগের ক্লাসে যখন আমরা হেলানো তল পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, কোন একটা জিনিস যখন কোন একটা তলের সাথে আটকানো থাকে, ওই তল কিন্তু তাকে ঠিক লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দেয়। এটা মনে আছে না? এটা কিন্তু মনে থাকা দরকার। কোন একটা জিনিস যদি কোন একটা তলের সাথে আটকানো থাকে, মানে আমরা একটা সারফেসের মধ্যে দাঁড়ায় আছি, আমাদের ফ্লোরের মধ্যে পা দিয়ে রাখছি, ঠিক আছে? তার ফ্লোর কিন্তু আমাদের এক্স্যাক্টলি উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, এই জন্য কিন্তু আমরা দাঁড়ায় আছি, আমরা তো নিচের দিকে ডেবে যাচ্ছি না, কারণ হচ্ছে ফ্লোর আমাকে সেই পরিমাণ প্রতিক্রিয়া বল দিতে পারতেছে। তার মানে এই গোলকটাকে কিন্তু দেয়ালটা এই পাশে একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে? প্রতিক্রিয়া বল হচ্ছে কি আর, এই যে দেখো প্রতিক্রিয়া বলের ডিরেকশনটা একটু খেয়াল করো, এই হচ্ছে প্রতিক্রিয়া বলের ডিরেকশন আর, ঠিক আছে? আর নীল কালার এটা হচ্ছে কি আমাদের সুতার টান। সুতার টান হচ্ছে গিয়ে এই ঝুলন বিন্দু দিয়ে কাজ করে। আর ঝুলন বিন্দু কিন্তু অলওয়েজ হচ্ছে যেই জায়গা থেকে, মানে আমার ওজন যেদিকে কাজ করে ওজনের বিপরীত দিকে কাজ করে, এবং এট দ্য সেম টাইম যে জায়গা থেকে বস্তুটা ঝুলে আছে সুতাটা, ওই দিকে হচ্ছে ঝুলন বিন্দুটা কাজ করে। তাহলে এখন দেখো সুতাটা তো বেসিক্যালি গোলককে কি করলো? সুতাটা হচ্ছে গোলককে এই পৃষ্ঠ বরাবর ধরে রাখলো। তো পৃষ্ঠর হচ্ছে এই হচ্ছে গিয়ে তার ব্যাসার্ধ হচ্ছে গিয়ে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে আমরা যেটা কল্পনা করবো সেটা হচ্ছে বলটা বেসিক্যালি গোলকের কেন্দ্র থেকে কাজ করছে, সুতার টানটা গোলকের কেন্দ্র থেকে কাজ করছে, এটা আমাদের ধরতে হবে। সেম বিন্দুতে যদি তিনটা বলকে আমি স্থাপন করতে না পারি, তখন কিন্তু আমি লামির উপর অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সুতার টানটাকে আমার হিসাব করতে হবে কি গোলকের কেন্দ্র থেকে, সেম বিন্দুতে তিনটা বল আমার কাজ করাইতে হবে। তাহলে এই হচ্ছে কি একটা সুতার টান হচ্ছে গোলকের কেন্দ্র থেকে এ বিন্দুর দিকে। এ বিন্দু হচ্ছে ওই দেয়ালের একটা মাথা, ঠিক আছে? আর দেওয়াল হচ্ছে তাকে কি করতেছে? প্রতিক্রিয়া বল দিতেছে। আর প্রতিক্রিয়া বল, আর গোলকটা এক্স্যাক্টলি পৃথিবীর কারণে নিচের দিকে একটা বল কাজ করতেছে গোলকের মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউ ওজনের একটা বল কাজ করতেছে। ওকে, ডাব্লিউ ওজনের একটা বল কাজ করতেছে এক্স্যাক্টলি খাড়া নিচের দিকে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে তিনটা বল। এই তিনটা বল কিন্তু আমরা এখন বের করে ফেলতে পারছি। তাহলে এখন এই প্রবলেমটা দেখবা অনেক সহজেই সলভ করা পসিবল হবে। তো প্রথমে একটা কাজ করি, এখানে কি বের করতে বললো? ডাব্লিউ ইন্টু, আচ্ছা ঠিক আছে, কয়েকটা জিনিস একটু বের করে রাখি, কেন বের করবো সেটা বুঝবা একটু পরে। এখানে দেখো ভালোভাবে যদি খেয়াল করো, ত্রিভুজ ও এ বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা বুঝতে নিশ্চয়ই কারো কোনো প্রবলেম নাই। ভালোভাবে দেখো, ত্রিভুজ ও এ বি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ দেওয়ালটা তো খাড়া দেওয়াল, তাহলে এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে? তাহলে খাড়া দেওয়াল হইলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন দেখি কে বলতে পারবা ওবি। ওবি এর দৈর্ঘ্য কত হবে? ওবি এর দৈর্ঘ্য কত? এক্স্যাক্টলি, ওবি কিন্তু এই গোলকের ব্যাসার্ধের সমান হবে। তাহলে ওবি এর দৈর্ঘ্য হবে এ। ওবি এর দৈর্ঘ্য হবে কত? এ। তাহলে ওবি হচ্ছে এই ব্যাসার্ধের সমান, তাহলে ওবি এর দৈর্ঘ্য হবে এ। আচ্ছা, বলতে পারবা কে ও এর দৈর্ঘ্য কত? ও এ এল প্লাস বি। এক্স্যাক্টলি, দেখো সুতাটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত আছে, তাহলে এল দৈর্ঘ্য সুতা। আবার
কাজ করতেছে তো কেন্দ্র থেকে, আবার কেন্দ্র পর্যন্ত যাইতে গেলে আরো ব্যাসার্ধ পরিমাণ পথ অতিক্রম করতে হবে। তাহলে টোটাল ওয়ে হচ্ছে কি আমার এল প্লাস এ। তাহলে আমি ওবি জানি এ, ওএ জানি এল প্লাস এ, তাহলে এখন এবি বের করতে পারবো না? অবশ্যই পারবো। ওবি হচ্ছে গিয়ে এ, ওএ হচ্ছে গিয়ে এল প্লাস এ, তাহলে এবি কত হবে? আমরা যদি এবি কত, এবি হচ্ছে লম্ব, আমরা জানি লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার, লম্ব ইজ ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 2al প্লাস এল স্কয়ার রুট ওভার 2al প্লাস এল স্কয়ার রুট ওভার 2al প্লাস এল স্কয়ার। এটা পাচ্ছি আমরা হচ্ছে লম্বের দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্যটা পাচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে এবি এর দৈর্ঘ্যটা বের হইলো। এবার আমরা লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করি। লামির উপপাদ্য অ্যাপ্লাই করার আগে চল আমরা নিজেরা আগে বের করার চেষ্টা করি যে এখানে তিনটা বল যেটা আছে, তিনটা বলের মধ্যবর্তী কোণ কত। যেমন দেখো একটা বল হচ্ছে টি, বলগুলো নিশ্চয়ই দেখতে পারতেছো, একটা হচ্ছে টি, হ্যাঁ, আর একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে কি ডাব্লিউ নিচের দিকে। আচ্ছা বলো দেখি, লামির উপপাদ্য অনুযায়ী যখন আমি টি বলটা নিব, টি বলটা নিলে আমার যখন আমি টি বল দিব, টি এর নিচে সাইন কত ডিগ্রি বসবে? ডাব্লিউ আর আর এর মধ্যবর্তী কোণ বসাতে হবে 90। ভেরি গুড, সাইন 90 ডিগ্রি বসবে, ভেরি গুড। আচ্ছা এবার যদি আমি, আচ্ছা এবার বলো তো, যখন আমি, যেমন দেখো এবার যদি আমি ডাব্লিউ নিই, ডাব্লিউ, হ্যাঁ, ডাব্লিউ নিলে আমার অ্যাঙ্গেলটা কত হবে? আমি যদি ডাব্লিউ বলটা নিই তখন আমার অ্যাঙ্গেল কোনটা হবে? বলতে পারবা? আচ্ছা পাই মাইনাস এওবি বলতেছো? জি ভাই, ভেরি গুড, সাইন ভেরি পাই গুড, মাইনাস এওবি, হ্যাঁ। এই টোটালটা হচ্ছে দেখো আমি আগে প্রথমে চিন্তা করি যে কোনটা ডাব্লিউ যখন নিব, তখন হচ্ছে আমার আর আর টি এর মধ্যবর্তী কোণ, এই যে আর আর টি এর মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা, তাহলে এইটা বের করা লাগবে। এটা হচ্ছে আর আর টি এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা বের করার জন্য আমরা আগে দেখি টোটালটা কত। টোটালটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে টোটালটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমি, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে কোণ এওবি। 180 ডিগ্রি থেকে যদি আমি কোণ এওবি কে বাদ দিই, পাই মাইনাস এওবি করি, তখন কিন্তু আমি এইখানে কোণটা পাবো, এইখানে কোণটা কিন্তু পাবো। পাই মাইনাস এওবি যদি করি তাহলে আমি এইখানে কোণটা পাবো। তাহলে আমি যখন ডাব্লিউ নিব তখন হচ্ছে পাই মাইনাস এওবি করলেই চলবে, ঠিক আছে? তাহলে টি ডিভাইডেড বাই sin 90, ডাব্লিউ ডিভাইডেড পাই মাইনাস এওবি। আচ্ছা এখন কথা হচ্ছে আর ডিভাইডেড বাই কত, সেটা করলাম না কেন? প্রমাণের মধ্যে আর এর কিছু চাইছে, দেখো তো প্রমাণের মধ্যে আর এর কোন কিছু চাইছে, তাহলে লামির উপপাদ্য অনুযায়ী তিনটাই সমান হবে। তো আমাদের থার্ড অংশটা দরকারই নেই, থার্ড অংশ ছাড়াই আমরা প্রমাণটা মিলাই ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট কি করলাম, ডাব্লিউ ডিভাইডেড বাই পাই মাইনাস এওবি করলাম। তাহলে টি ডিভাইডেড বাই sin 90, তোমরা কিন্তু বলতো টি ডিভাইডেড বাই sin 90 আর ডাব্লিউ ডিভাইডেড বাই sin পাই মাইনাস এওবি, সেটা করলাম। তাহলে এবার টি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে টি ইজ ইকুয়াল টু আসতেছে ডাব্লিউ ডিভাইডেড বাই sin এওবি। sin এওবি কি হবে? পাই মাইনাস এওবি মানে হচ্ছে শুধু sin এওবি, sin পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sin থিটা লেখা যায়, sin এওবি এখান থেকে আসবে। আচ্ছা এবার আমরা একটু দেখি sin এওবি এর ভ্যালুটা কত। sin এওবি তুমি একটা জিনিস চিন্তা করো, sin এওবি হচ্ছে, এই দেখো sin এওবি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের উপর যদি তুমি সি করে এওবি এর উপর যদি সাইনটা অ্যাপ্লাই করো, এওবি এর উপর যদি সাইন অ্যাপ্লাই করো, তাহলে তুমি দেখো তো এই কোণের উপর সাইন অ্যাপ্লাই করলে তোমার লম্ব কোনটা? লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে ওএ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে কোনটা? অতিভুজ হচ্ছে ওএ। তাহলে সাইন, আমরা এখন তাহলে দেখি সাইন এওবি এর ভ্যালুটা কত, একটু ভালোভাবে খেয়াল করো। সাইন এওবি এই কোণটা কত হবে? এই কোণটা হবে লম্ব বাই অতিভুজ না, তাহলে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে কি ওএ। তাহলে এবি বাই ওএ না, তাহলে সাইন এওবি যেটা আছে তার পরিবর্তে আমি এবি বাই ওএ বসাইতে পারি। দেখো এবি এর ভ্যালু আমি অলরেডি বের করে রাখছি। আবার একটু দেখো, এবি হচ্ছে গিয়ে এই লম্বটা, এবি এর ভ্যালু একটু আগে পিথাগোরাস দিয়ে বের করলাম। আর দেখো ওএ, ওএ এর ভ্যালু কিন্তু তোমরা নিজেরাই শুরুতে বলছো, ওএ কত হবে? এই যে সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, তারপর হচ্ছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এ, তাহলে ওএ হচ্ছে এল প্লাস এ। দেখো আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। সাইন এ ও বি যেগুলো আমি বসাতে পারি এবি বাই ওএ, এবি এর ভ্যালু হচ্ছে রুট ওভার 2al প্লাস এল স্কয়ার, আর ও এর ভ্যালু হচ্ছে এল প্লাস এ, ও এর ভ্যালু হচ্ছে এল প্লাস এ। তাহলে আমরা সাইন এ ও বি এর জায়গায় যদি এটা বসাই আমরা পাচ্ছি রুট ওভার 2al প্লাস এল স্কয়ার ডিভাইডেড বাই এল প্লাস এ। তো তারপরে কি এল প্লাস এটাকে তুমি
স্বাভাবিকভাবে নিচে যদি ভগ্নাংশ আকার আছে এটা উল্টে গেলে উপরে চলে যাবে, তাহলে টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল প্লাস এ ডিভাইডেড বাই 2 এল প্লাস এল স্কয়ার। দেখো প্রবলেমটা বেসিক্যালি তো 4 লাইন, খেয়াল করে দেখো এই 4 লাইনের হচ্ছে প্রবলেমটা। এই 4 লাইনের প্রবলেমের জন্য জাস্ট আমরা সিস্টেমটা ড্র করছি, সিস্টেমটা ড্র করার পর লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তাহলে এইভাবে যদি চিন্তা করো তাহলে স্থিতিবিদ্যা জিনিসটা অতটা কঠিন না, তোমাকে পুরো সিস্টেমটা বুঝতে হবে, কার উপর কি অ্যাপ্লাই করতেছে, বল কারা কে কার সাথে কাজ করতেছে, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে, তো এবার আমরা পরের এই প্রবলেমটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে, আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা দেখি। তো তোমাদের একজন রিকোয়েস্ট করছিল যে লেখাগুলো যেন আমি আগে থেকে লিখে না রাখি, তো আমি আসলে ভুলে গেছিলাম, আমি একটু ডিপার্টমেন্টে কিছু কাজে খুব ব্যস্ত আছি কয়েকদিন ধরে, তো আমি ভুলে গেছি টোটালি। যেভাবে আমার কাছে নোট করা ছিল আগে থেকে আমি ওটার উপরই ক্লাসটা শুরু করলাম। যাই হোক আজকে একটু কষ্ট করে করো, ঈদের পরে ইনশাল্লাহ তখন তো আর একটু লিখে রাখবো না, ডিটেলস আমি নিজেই লিখে লিখে করাবো। আচ্ছা সেকেন্ড প্রবলেমটা স্টেটমেন্টটা দেখি। একই আনুভূমিক রেখা সি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে এল দৈর্ঘ্য এল একক দীর্ঘ একটি সরু রশি। আচ্ছা তাহলে ভালোভাবে বুঝে নাও, রশির দৈর্ঘ্য হচ্ছে এল, রশির দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এটা বুঝলাম। আর রশিটা যে টানানো আছে, ঠিক আছে, তাহলে রশিটা যে দুইটা মাথায় যে এ বি দুইটা মাথা ছিল না, এই দুইটা মাথার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সি, সি একক এর ভিতর একটা এল দৈর্ঘ্যের রশি, এই পুরো রশির দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এল, আর রশির দুইটা মাথার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সি, তাহলে এটা আমরা বুঝলাম। আনুভূমিক রেখা সি একক দূরত্ব, মানে আনুভূমিক রেখার এই যে এই মাথা থেকে এই মাথার দূরত্ব হচ্ছে সি একক দূরত্বে অবস্থিত, এই দুইটা সি একক দূরত্বে অবস্থিত দুইটা মাথা হচ্ছে আমি এল দৈর্ঘ্যের একটা রশি বেঁধে দিলাম, অবাধে ঝুলানো মানে হচ্ছে আমার যে বস্তুটা যেটা ঝুলাইছি এটা হচ্ছে এক্স্যাক্টলি রশির মাঝ বরাবর চলে আসবে। অবাধে ঝুলানোর মিনিং হচ্ছে এক্স্যাক্টলি মাঝ বরাবর চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সিস্টেমটা আরো সহজ হবে বুঝা। তাহলে অবাধে ঝুলানো ডাব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তুকে বহন করে, তাহলে আমি আমার যেই বস্তুটা ঝুলানো আছে সেই বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ, যেটা নিচে দিকে কাজ করবে ওজনবিহীন আংটি, তাহলে বস্তুর হচ্ছে আংটি, ওই রশির উপর দিয়ে গড়িয়ে চলাচল করতে পারে। দেখাও যে রশির টান হচ্ছে এল ডাব্লিউ ডিভাইডেড বাই 2 ইনটু রুট ওভার এল স্কয়ার মাইনাস সি স্কয়ার, 2 ইনটু রুট ওভার এল স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এটা হচ্ছে গিয়ে রশির টান, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা একটু সিস্টেমটা দেখো তো, সিস্টেমটা তোমরা বুঝতে পারো কিনা। দেখো এখানে এই হচ্ছে গিয়ে রশির দুইটা মাথা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এ আর বি বিন্দু, ওকে? এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সি একক দূরত্বে রশি দুটো টানানো আছে, বুঝলাম। আর রশির দৈর্ঘ্যটা কিন্তু হচ্ছে এল দৈর্ঘ্যের রশি। আচ্ছা যদি বস্তুটাকে আমি অবাধে চলাচল করতে পারি, তাহলে বস্তুটা ঘুরতে ঘুরতে একদম মাঝ বরাবর এসে নিচের দিকে বল দেওয়া শুরু করবে, তখন ব্যাপারটা যেমন হবে যে রশির দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে এল বাই 2 হচ্ছে এই পাশে থাকবে, বাকি এল বাই 2 হচ্ছে এই পাশে থাকবে, এমনটাই কিন্তু হবে। তাহলে এল বাই 2 এই পাশে, বাকি এল বাই 2 হচ্ছে এই পাশে। আবার যদি ওজনটাকে যদি আমি চিন্তা করি খাড়া নিচের দিকে কাজ করতে, তাহলে ওজনটা যেটা করবে আনুভূমিক বরাবর যে সি দূরত্ব, এই সি দূরত্বকে সে কয়টা ভাগে ভাগ করবে, সি বাই 2 আর সি বাই 2 এই দুটো অংশে কিন্তু সে ভাগ করবে। নিশ্চয়ই তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। তাহলে বলো তো এই ফিগারটা আগে বুঝতে পারছো কিনা, কোশ্চেনের স্টেটমেন্ট অনুযায়ী আমার ফিগারটা তোমরা বুঝতে পারছো কিনা। আর এই পাশে হচ্ছে টি কাজ করবে, এই পাশে টি কাজ করবে, কারণ অবাধে ঝুলতেছে বস্তুটা, অবাধে ঝুলার কারণে এক্স্যাক্টলি মিডল পয়েন্ট এসে নিচের দিকে বল কাজ দিবে, তাহলে সুতার যে টানটা, সুতার টানটা কিন্তু সমান দুইটা সুতার টান কাজ করবে, একটা এ ঝুলন বিন্দুর দিকে আর একটা বি ঝুলন বিন্দুর দিকে। ওকে বলো তো ফিগারটা বুঝতে পারছো কিনা, তারপরে আমরা দেখি লামির উপর কিভাবে অ্যাপ্লাই করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো ফিগারটা। তো এখানে আচ্ছা তো এখন দেখি দুইটা টি কাজ করতে, আচ্ছা বস্তুটা ভারসাম্যে আছে, এটা একটা ব্যাপার। আচ্ছা তো এখন আমরা এখানে সিডি এর দৈর্ঘ্যটা বের করে রাখতেছি আগে থেকে, সিডি এর দৈর্ঘ্যটা আমরা আগে থেকে বের করে রাখবো, পরে কোনো এক জায়গায় কাজে লাগবে। যেমন ভাবে আমরা লম্বের দৈর্ঘ্যটা বের করে রাখছিলাম, কারণ সিডি এর দৈর্ঘ্যটা কিন্তু আমাদের জানা নাই। দেখো এসি এর দৈর্ঘ্য জানি, বিসি এর দৈর্ঘ্য জানি এল বাই 2, এটাও এল বাই 2, আবার দেখো এডিসি বাই 2, বিডিসি বাই 2, বাট সিডি এর দৈর্ঘ্যটা আমাদের জানা নাই। তো সিডি এর দৈর্ঘ্যটার জন্য আমরা আগে থেকে বের করে রাখবো, কোথাও হয়তো বা কাজে লাগতে পারে। তাহলে সিডি কি হবে, সিডি হচ্ছে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ,
এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে l/2 স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে c/2 স্কয়ার। ওকে, তাহলে cd স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা যদি কমন নিই তাহলে l স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 4, তাহলে cd ইজ ইকুয়াল টু রুট ওভার l স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2। cd এর দৈর্ঘ্যটা বের করে রাখলাম। আচ্ছা ওকে, এবার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে কি বের করা, রশির টান বের করা। আচ্ছা আচ্ছা, এখানে আমরা লামিটা অ্যাপ্লাই করব না, ইচ্ছা করে করব না। কেন করব না? কারণ হচ্ছে এইখানে দুইটা বল কিন্তু আবার ঝামেলা হয়ে গেছে, দুইটা বল কিন্তু সমান মানে টি হয়ে গেছে, মানে দুইটাই টি। তাহলে এটা লামি অ্যাপ্লাই না করে আমরা বরং ভারসাম্যের সূত্র দিয়ে করি, দুইটাই টি হয়ে গেছে, তাহলে টি বাই টি, টি টি কাটা চলে যাবে, বুঝছো? অনুপাত যখন নিব তাহলে দুইটার ক্ষেত্রে টি লিখতে হবে, কারণ লামির ক্ষেত্রে তিনটা বল যখন কাজ করে তিনটা বলের নিচে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ বসানো লাগে, তিনটা বলের মধ্যে দুইটা বল সিমিলার বল হয়ে গেছে। তাহলে আমার টার্গেট হচ্ছে কি বের করা, তাহলে আমরা এখানে লামি অ্যাপ্লাই না করে আমরা ভারসাম্যের সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। ওকে, তাহলে আমরা ভারসাম্যের সূত্রটা দেখি। এখানে ভারসাম্যের সূত্র কি ছিল? যখন একটা বস্তু কোন একটা সিস্টেমের মধ্যে ভারসাম্যে থাকবে তখন এর যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয়টার সমান হবে, যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয়টার সমান হবে এবং দিক হবে তার বিপরীত, যেমনটা আমরা দেখাইছিলাম। তাহলে এখানে টি আর টি এই দুইটা বলের লব্ধি কি হবে? টি আর টি এর লব্ধি হবে এই ডাব্লিউ বলের এক্স্যাক্টলি বিপরীত দিকে, আর দৈর্ঘ্য হবে এই বলের লব্ধির মান হবে একদম ডাব্লিউ বলের সমান। এটা যদি না হয় তাহলে বস্তুটা ভারসাম্যে থাকার কথা না, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি টি টি আর ডাব্লিউ, দেখো এই সিস্টেমের মধ্যে আমার বল হচ্ছে তিনটা, একটা হচ্ছে টি, আরেকটা হচ্ছে টি, আরেকটা হচ্ছে ডাব্লিউ। টি টি আর ডাব্লিউ এই তিনটা বলের লব্ধি হচ্ছে, এই তিনটা বল হচ্ছে ভারসাম্যে রাখছে সিস্টেমটাকে, যার মধ্যে আমি বলতে পারি চাইলে টি আর টি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ, বাকিগুলোও বলতে পারি, বাট আমি টি আর টি এর লব্ধিকে ডাব্লিউ ধরলাম, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে টি বের করা, তাহলে টি আর টি এই দুইটা টান বলের লব্ধি হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা কি লিখতে পারি? সামুদ্রিক সূত্র থেকে ডাব্লিউ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? টি স্কয়ার যোগ টি স্কয়ার যোগ 2 ইনটু টি ইনটু টি ইনটু cos c। cos c জিনিসটা কি? cos c হচ্ছে আমরা জানি সামুদ্রিক সূত্রের মধ্যে কি হয়, যে লব্ধি যদি থাকে মাঝখানে একটা, এই যদি এটা যদি টি হইতো, এটা যদি টি হইতো, তাহলে আমরা কি করতাম? এই যে টি স্কয়ার যোগ 2 ইনটু টি ইনটু টি ইনটু এবং দুইটা টি এর মধ্যবর্তী কোণ আলফা, এটাই বলতাম না? তাহলে দেখো তো এইখানে এই টি বল আর এই টি বল তাদের মধ্যবর্তী কোণ কিন্তু সি কোণটা, খেয়াল করে দেখছো তাদের মধ্যবর্তী কোণ কিন্তু এই সি কোণটা। তাই আমরা এর জন্য বসাইলাম এখানে ডাব্লিউ স্কয়ার ইজ ইকুয়াল টু টি স্কয়ার যোগ 2 ইনটু টি ইনটু টি ইনটু cos অফ সি। তাহলে এটা বসাইলাম। তো এবার দেখো এখানে টি স্কয়ার আর টি স্কয়ার মানে 2t স্কয়ার, তাহলে 2t স্কয়ার যোগ এখানে দেখো টি ইনটু টি করলে কিন্তু 2t স্কয়ার পাবো, তাহলে 2t স্কয়ার ইনটু cos c। তাহলে এই দুই জায়গা থেকে যদি আমি 2t স্কয়ার কে কমন নেই, আমি কত পাচ্ছি? 2t স্কয়ার কে যদি কমন নেই পাচ্ছি 1 প্লাস cos c পাচ্ছি, ঠিক আছে? তাহলে w স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু t স্কয়ার ইনটু 1 প্লাস cos c। আবার দেখো তো 1 প্লাস cos c এর ফর্মুলা কিন্তু আমরা জানি, 1 প্লাস cos 2a ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার a, 1 প্লাস cos c এর ফর্মুলা হবে 2 cos স্কয়ার c বাই 2। এটা ত্রিকোণমিতিক একটা ফর্মুলা, তারপর ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, 1 প্লাস cos c এর পরিবর্তে বসাই দিলাম 2 cos স্কয়ার c বাই 2। আচ্ছা, তাহলে এখন দেখো তো 2 আর 2 গুণ করলে হবে 4, আর এখানে t স্কয়ার আছে আর cos স্কয়ার c বাই 2 আছে। তো আমরা যদি w স্কয়ার আছে, তো আমরা যদি রুট করি আমরা পাবো w ইজ ইকুয়াল টু কত পাবো? এই 4 এর রুট হবে 2, t স্কয়ার এর রুট হবে t, আর cos স্কয়ার c বাই 2 এর রুট হবে cos c বাই 2। w ইজ ইকুয়াল টু 2t ইনটু cos c বাই 2 আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন তাহলে 2t ইনটু cos c বাই 2 ইজ ইকুয়াল টু w, তাহলে t ইজ ইকুয়াল টু কত হয়? t ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই 2 ইনটু cos c বাই 2। আমাদের প্রবলেম সলভ। এখন জাস্ট আমরা cos c বাই 2 এর ভ্যালুটা বসাবো, cos c বাই 2 এর ভ্যালুটা কত সেটাই আমরা জাস্ট এখানে বসাবো। সেটা যদি বসাই, আচ্ছা তার আগে একটা জিনিস দেখো, আচ্ছা cos c বাই 2 এর ভ্যালুটা আমরা ত্রিকোণমিতি থেকে এখানে এনে যদি বসাতে পারি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হবে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি cos c বাই 2 কে কিভাবে 90 - b লেখা যায়। একটু দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা বেসিক্যালি এই সমকোণী ত্রিভুজটার দিকে একটু তাকাও, এই সমকোণী ত্রিভুজটার দিকে খেয়াল করো, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা কত? এই কোণটা হচ্ছে বি কোণ। আচ্ছা এইটা 90 ডিগ্রি, এইটা বি কোণ হইলে বলো তো এটা হচ্ছে সি বাই 2 না? তাহলে সি বাই 2 কে আমরা কত বলতে পারি? সি বাই 2 এর ভ্যালু আসলে কত বলতে পারি আমরা? এটা হচ্ছে সি বাই 2 কোণ, তাহলে সি বাই 2 কে আমরা কত বলতে পারি বলো তো? বুঝতেছো? এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে বি কোণ, সমকোণী এক ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই সি বাই 2 কোণটাকে আমরা কত বলতে পারি? 90 ডিগ্রি মাইনাস বি কোণ। এক্স্যাক্টলি 90 ডিগ্রি মাইনাস বি বলতে পারি।
যদিও আমি মনে হয় এখানে 90 ডিগ্রি মাইনাস বি না করে ডিরেক্ট cos c/2 এর উপর যদি cosটা অ্যাপ্লাই করতাম তাহলে ভূমি বাই অতিভুজ লিখলেও আমার প্রবলেমটা হয়তো সলভ হইতো। যাই হোক 90 ডিগ্রি মাইনাস বি বলতে পারি, c/2 কে আমরা দেখতে পারি 90 ডিগ্রি মাইনাস বি, তাহলে সেটা করলাম। আবার দেখো cos 90 ডিগ্রি মাইনাস বি কে আমরা কিন্তু বলতে পারি sin বি, 90 ডিগ্রি হিসাবে হিসাব করে cos কিন্তু sin এ কনভার্ট হবে, তাহলে এটাকে বলতে পারি sin। তাহলে আমরা সবশেষে পাচ্ছি t w/2 sin b। এখন প্রবলেমটা আমাদের যে প্রমাণ দিছে এই প্রমাণটা মিলে যাবে যদি আমরা sin b এর ভ্যালুটা বসাই। এখন দেখো একটা জিনিস, এইটা হচ্ছে ডি কোণ, তাহলে এইখানে যদি আমি সাইন অ্যাপ্লাই করি, এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর বি কোণের সাথে এটা হচ্ছে কি অতিভুজ, তাহলে যদি এই বি কোণের মধ্যে সাইন অ্যাপ্লাই করি তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু কি আসবে দেখো তো, সাইন বি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত, লম্ব হচ্ছে সিডি, লম্ব হচ্ছে সিডি, আর অতিভুজ কত দেখো তো, এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে কিন্তু বিসি, তাই না, এই সমকোণী ত্রিভুজ অতিভুজ হচ্ছে বিসি। তাহলে দেখো তখন সিডি এর দৈর্ঘ্য কত, সিডি এর দৈর্ঘ্য কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি √L² - c² ডিভাইডেড বাই 2, √L² - c² ডিভাইডেড বাই 2। আর বিসি এর দৈর্ঘ্য কত, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে L/2। তাহলে আমরা সাইন বি এর জায়গায় কি করব, সাইন বি এর জায়গায় দেখো এটাই সিডি বাই সিডি, তাহলে √L² - c² ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই L/2, এটা যদি রিপ্লেস করি তারপরের লাইনে যে L/2 টা উপরে উঠে যাবে, সবকিছু করলে আমরা পাচ্ছি কত, এই দেখো এই 2 আর এই 2 হচ্ছে কাটাকাটি, তাহলে এই যদি আমরা জিনিসটাকে উল্টায় দেই, উল্টায় দিলে আমরা পাচ্ছি WL ডিভাইডেড বাই 2 ইনটু L² মাইনাস c², অর্থাৎ দেখো W ডিভাইডেড বাই এই জিনিসটাকে যদি উল্টায় দিই তাহলে কত থাকবে, 2 কাটা, তাহলে হচ্ছে L/2 আর এখানে থাকতেছে হচ্ছে 1/√L² মাইনাস c², ওইটাই আর কি। তো ওইটাতেই লিখতে পারো তোমরা WL ডিভাইডেড বাই 2 ইনটু √L² মাইনাস c²। এই ছিল আমাদের প্রমাণ। সো এখানেও আমরা যেটা করলাম, আমরা জাস্ট প্রথমে ফিগারটা ড্র করার চেষ্টা করছি স্টেটমেন্ট পরে, স্টেটমেন্ট পড়ার পর ফিগার ড্র করলাম, তারপরে আমরা মানে ভারসাম্যের সূত্রটা অ্যাপ্লাই করছি এবং সিম্পল কিছু ম্যাথমেটিক্যাল বিভিন্ন ত্রিকোণমিতি বা বিভিন্ন স্টেপ ফলো করে আমরা কিন্তু প্রমাণ পর্যন্ত নিয়ে আসতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের আর 2টা প্রবলেম বাকি আছে। থার্ড প্রবলেম, এটাই বেসিক্যালি একটু কঠিন, এটা বুঝতে পারলেই মোটামুটি কাজ শেষ, আমাদের সুতার টান রিলেটেড প্রবলেম শেষ। ফোর্থ আরেকটা প্রবলেম আছে, ওটা অতটা কঠিন না, সেটা একটু বোঝার চেষ্টা করি। এসিবি একটা সুতা হচ্ছে এসিবি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখাস্থ এ আর বি বিন্দুতে আবদ্ধ। তাহলে একটা সুতা, এই যে এ আর বি এই দুইটা বিন্দুতে হচ্ছে একটা সুতাকে আবদ্ধ করা হয়েছে। সুতার সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানে এবার হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার যে গিট দিয়ে দিছে, কিন্তু গিট না দিলে সুতাটা কিন্তু মুক্তভাবে মাঝামাঝি কিন্তু চলে আসতো, বাট যেহেতু সি বিন্দুতে গিট দিয়ে দিছে তাহলে ডাব্লিউ ওজনটা কিন্তু তাহলে সি বিন্দুতে গিট দিয়ে দিছে, তাহলে এটার সিনারিওটা কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। তাহলে এমন একটা জায়গা থাকবে যে সি বিন্দু ওই জায়গা হচ্ছে গিট দিছে, তাহলে ওই জায়গা বরাবর হচ্ছে ডাব্লিউ ওজনটা কাজ করবে নিচের দিকে। তারপরে দেখি কি হয়েছে, ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দেওয়া হয়েছে। ত্রিভুজ এবিসি এর বাহুগুলো যদি স্মল এ, স্মল বি, স্মল সি হয়, তার ক্ষেত্রফল যদি ডেল্টা হয়, তাহলে দেখাও যে সুতার সি এ অংশের টান, তাহলে এই অংশের টান সি এ অংশের টান হচ্ছে কত, এই জিনিসটা দেখাইতে হবে। ঠিক আছে, সি এ অংশের টান হচ্ছে এই জিনিসটা দেখাইতে হবে। প্রথমে প্রশ্ন পড়ে স্টেটমেন্ট অনুযায়ী আমরা একটা ফিগার ড্র করার চেষ্টা করি। দেখো যেটা বলছে এ আর বি এই দুইটা আনুভূমিক অংশের মধ্যে একটা সুতাকে বাঁধা হয়েছে, তারপরে সুতাকে গিট দেওয়া হয়েছে সি বিন্দুতে, এই হচ্ছে কি তার সি বিন্দুতে গিট দেওয়া হয়েছে। এই ধরো এই জায়গায় গিট দিয়ে দিল, গিট না দিলে যেটা হইতো আমাদের যেই বস্তুটাকে বাঁধা হয়েছে সেই বস্তুটা এক্স্যাক্টলি সুতার মাঝ বরাবর আসতো, মাঝ বরাবর এসে নিচের দিকে তার ওজনটা কাজ করতো। কিন্তু যেহেতু গিট দিয়ে দিছে তাহলে সে কিন্তু অসমান দুইটা অংশ ক্রিয়েট করছে, এক পাশে একটু দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য ছোট আর এক পাশে সুতার দৈর্ঘ্য হচ্ছে বড়। ঠিক আছে, তাই এই জন্য আমাকে বলতে হবে এক পাশে সুতার টান হচ্ছে T1 হইলে আরেক পাশে বলতে হবে T2। যেহেতু দৈর্ঘ্যটা সমান না তাই আমরা টান দুইটাকে সমান বলতে পারি না, তাহলে এক পাশে টানকে আমরা T1 বললাম, আরেক পাশে টানকে আমরা T2 বললাম। ওকে, তাহলে এই হচ্ছে কি আমাদের সিনারিও। তারপরে হচ্ছে বলছে যে এই যে ত্রিভুজটা তৈরি হইলো, তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হইলো না, অবশ্যই যে বস্তুটাকে যেহেতু একটা গিট দেওয়া হইলো আর যেহেতু বস্তুটা ডাব্লিউ ওজনটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এখানে এ বি সি একটা ত্রিভুজ তৈরি হইলো। এখন ওরা বলছে যে কি এ বি সি ত্রিভুজের বাহুগুলো হচ্ছে স্মল এ, স্মল বি আর স্মল সি। স্মল এ বাহুটাকে আমরা কিভাবে ডিটারমাইন করি, স্মল এ বাহুটা হচ্ছে এ কোণকে ফাইন্ড করবা, এ কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল বি আর সি কোণের বিপরীত বাহুকে বলা হয় স্মল সি। তাই আমরা বলতেছি এ বি বাহুটা হচ্ছে সি বাহু আর এসি বাহুটা হচ্ছে বি বাহু আর বিসি বাহুটা হচ্ছে এ বাহু।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে টোটাল সিনারিও, আর ডাব্লিউ ওজনটা হচ্ছে নিচে দিয়ে কাজ করতেছে। এখন কিন্তু আমরা লামি অ্যাপ্লাই করতে পারবো এই জায়গায়। সাম্যাবস্থায় আছে প্রথম ব্যাপার, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে গিয়ে কি, এখানে বলগুলা কিন্তু তিনটা বল হচ্ছে তিনটা অসমান বল, ঠিক আছে? তিনটা কিন্তু ডিফারেন্ট বল, একটা T1 T2 একটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমরা লামি অ্যাপ্লাই করে দেখি এখানে কি হয়, আর দেখি তোমরা কোনগুলো বের করতে পারো কিনা। এই সিচুয়েশনে কোন বের করতে পারলেই প্রবলেমটা সহজ, প্রবলেমটা কিন্তু তোমরা নিজেরাই পারবে। এখন দেখো T1 যখন নিব, T1 যখন নিব তখন আমার কোন কত হবে? T1 কে যখন আমরা নিব কনসিডার করব, তখন কোন কি হবে? T1 কে যখন নিব তখন কোন হবে গিয়ে T2 আর W এর মাঝখানে কোনটাকে বলবো আমরা সাইনের ভিতরে বসাবো। T1 নিলে W আর T2 এর মাঝখানে কোনটাকে আমরা সাইনের ভিতরে বসাবো। আচ্ছা, তাহলে আচ্ছা এটা হচ্ছে D, হ্যাঁ। তাহলে বলো তো, যখন আমরা T1 যখন আমরা নিচ্ছি তখন আমরা সাইন কত ডিগ্রি বসাবো? দেখো T1 যখন নিব তখন আমরা টার্গেট হচ্ছে T2 আর W এর মধ্যবর্তী কোণ। T2 আর W এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে? এই হচ্ছে কি T2 আর W এর মধ্যবর্তী কোণ, দেখতে পাচ্ছ? তাহলে এই কোণটা দেখো তো, টোটাল এই টোটাল কোণটা হচ্ছে কি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। এইখান থেকে যদি আমি এখানে যে ছোট কোণটা দেখতেছো না, যেটাকে আমরা বলতে পারি BCD, এই BCD কোণটাকে যদি আমরা বাদ দিই, এই যে ছোট অংশটুকু দেখতেছো BCD, এটাকে যদি আমরা পাই থেকে বাদ দিই, তাহলে কিন্তু আমরা এই অপর পাশের এই কোণটা কিন্তু পেয়ে যাই। পাই মাইনাস BCD করলেই তাহলে আমরা কার অন্তর্ভুক্ত কোণ পাচ্ছি? T2 আর W অন্তর্ভুক্ত কোণ কিন্তু আমরা পাচ্ছি যদি আমরা পাই মাইনাস BCD করি। এই জায়গাটা তোমরা বুঝতে পারছো, কোণের ব্যাপারটা বুঝতে পারলে অঙ্কটা সহজ। পাই মাইনাস BCD করলে কিভাবে আমরা T2 বল আর W বলের মধ্যবর্তী কোণ পাচ্ছি, এটা কি তোমরা বুঝতে পারছো? ওকে, সবাই বুঝতে পারছো? আরিফ বুঝতে পারছো? T2 আর W এর মধ্যবর্তী কোণ হচ্ছে পাই মাইনাস BCD। আচ্ছা, ভেরি গুড। এবার হচ্ছে T2 যখন নিব তখন হচ্ছে T1 আর W এর মধ্যবর্তী কোণ। T1 আর W এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই অংশটুকু বের করার জন্য দেখো টোটালটা হচ্ছে পাই থেকে যদি আমরা এখানে ACD হচ্ছে এই কোণটাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা এই পাচ্ছি T1 আর W এর মধ্যবর্তী কোণ, তাহলে পাই মাইনাস ACD। আচ্ছা, এবার যখন আমরা W কে নিব তখন T1 আর T2 এর মধ্যবর্তী কোণ কত? আমরা একটু ফিগারে দেখি। T1 আর T2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে ACB, এই হচ্ছে ACB, তাদের পুরো মধ্যবর্তী কোণ হচ্ছে T1 আর T2 এর মধ্যবর্তী কোণ। তাহলে আমরা লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে পাই মাইনাস BCD করলে পাচ্ছি T1 ডিভাইডেড বাই sin BCD, T2 ডিভাইডেড বাই sin ACD, W ডিভাইডেড বাই sin C। sin C কিভাবে? দেখো তো, ACB কোণটা পুরোটাই হচ্ছে C কোণ, কিন্তু আমরা লিখতে পারলাম sin C। আচ্ছা, প্রমাণে কি বলছে? প্রমাণে হচ্ছে WB ডিভাইডেড বাই 4C ডেল্টা ইনটু C স্কয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি। আমাদেরকে বলছে CA অংশের টান, তাহলে আমাদের বেসিক্যালি কাকে বের করা লাগবে বলতো? T1 বের করলেই চলবে না T2 বের করা লাগবে? CA অংশের টান বের করতে হবে। CA অংশ বরাবর কোন টানটা কাজ করতেছে বাপ্পি বলো তো? T1 কাজ করতে, তার মানে আমাদের হচ্ছে T1 টা বের করলেই চলবে। তাহলে এই জন্য আমরা যেটা করব, T2 কে নিয়ে আর আমাদের হিসাব করার কোনো দরকার নেই, T2 টা আলাদা থাকবে। কারণ T2 কে আমাদের, দেখো প্রমাণটার দিকে খেয়াল করো, প্রমাণের মধ্যে W কিন্তু আছে, তাহলে W কে তোমার রাখতে হবে। হ্যাঁ, প্রমাণের মধ্যে কিন্তু আর আমাদের T1 কে বের করতে বলছে, তাহলে T1 ইজ ইকুয়াল টু এই জিনিসটা দেখাইতে হবে, ওই যে প্রমাণটা করতে বলছে। আর T2 তো আমার দরকার নাই, তাহলে আমরা এই তিনটা জিনিস থেকে যে কোনো দুইটা জিনিসকে নিব। একটা নিলাম T1 আর একটা W, এই দুইটা অনুপাত নিব, T1 ডিভাইডেড বাই sin BCD আর T2 আর W ডিভাইডেড বাই sin C, ঠিক আছে? তাহলে T1 ইজ ইকুয়াল টু কত আসতেছে? T1 ইজ ইকুয়াল টু আসতেছে W ইনটু sin BCD ডিভাইডেড বাই sin C। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে জাস্ট sin BCD এর ভ্যালু কত আসে বের করা, আর sin C এর ভ্যালু কত আসে বের করা। এই দুইটা জিনিস যদি বের করে দিতে পারি, রিপ্লেস করে দিতে পারি, তাহলে এই প্রমাণটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি, এখন আমরা একটু দেখি যে sin BCD এর ভ্যালুটা আসলে কত আসে। sin BCD এর ভ্যালুটা কত আসে? sin BCD এর উপরে বলা হয়েছে যে পাই বাই 2, 90 ডিগ্রি মাইনাস বি। মানে আমরা একটু হিসাবটা মিলিয়ে দেখি, sin BCD এর উপরে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস কত কোণ বলছে? বি কোণ, সেটা আসে কিনা? হ্যাঁ, এটা কিন্তু এক্স্যাক্টলি আগের নিয়মটাই। একটু খেয়াল করে দেখো, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এইটা যদি বি কোণ হয়, তাহলে এটা 90 ডিগ্রি, এটা বি কোণ, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস বি কোণ, এটাই তো হবে, স্বাভাবিক না? তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস বি কোণ, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি তো আবার 180 ডিগ্রি হওয়ার লাগবে, তাহলে এটা তো 90 ডিগ্রি আর এটা হচ্ছে বি কোণ, তাহলে অপর কোণটা অবশ্যই 90 মাইনাস বি কোণ হবে।
তাহলে এইখানে যে বিসিডি কোণটা ছিল, এই বিসিডি কোণটার পরিবর্তে আমি বসাইতে পারি পাই বাই 2 মাইনাস বি কোণ, ঠিক আছে? তাহলে আমরা পাই বাই 2 মাইনাস বি করলে আমরা পাচ্ছি cos b ডিভাইডেড বাই sin c। এবার তোমাদের একটু মনে করায় দেই, তোমাদের ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি লাস্ট চ্যাপ্টারে দুটো ফর্মুলা। একটা ফর্মুলা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা চাইলে লিখতে পারি হাফ ইনটু এ বি এ ইনটু বি ইনটু sin c লিখতে পারি, মানে নিশ্চয়ই মনে আছে, এটা 9 10 এর ফর্মুলা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু এ বি ইনটু sin c, হাফ ইনটু এ বি ইনটু sin c, অথবা লেখা যায় হাফ ইনটু বিসি ইনটু sin a, এভাবে কিন্তু লেখা যায়। তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু এ বি ইনটু sin c। কেন ক্ষেত্রফলের মাধ্যমে ফর্মুলাটা দিলাম? কারণ প্রমাণের মধ্যে একটু খেয়াল করো, প্রমাণের মধ্যে কিন্তু এই যে ডেল্টা জিনিসটা আছে, ডেল্টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা ক্ষেত্রফলের মাধ্যমে sin c কে প্রকাশ করব। তাহলে আমরা জানি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যায় এবি ডেল্টা ইজ ইকুয়াল টু কত, হাফ ইনটু এবি ইনটু sin c। তাহলে sin c ইজ ইকুয়াল টু কত, 2 ডেল্টা ডিভাইডেড বাই এবি। এবার আমাদের দেখো তাহলে sin c এর পরিবর্তে আমরা এটা বসাবো, ঠিক আছে বুঝলাম। এবার cos b কে চেঞ্জ করতে হবে। তোমাদের নিশ্চয়ই কোসাইন রুলটা মনে আছে, কোসাইন রুলটা আমি স্থিতিবিদ্যা শুরু করার আগেও দেখাইছিলাম। কোসাইন রুল কি, cos b যখন নিব আমরা b বাহুটাকে বিয়োগ করি স্কয়ার করে, b যখন নিব cos এর মধ্যে যখন b নিব তখন আমরা যেটা করি অপর দুইটা বাহু কি a স্কয়ার যোগ c স্কয়ার, আর b বাহুটাকে বিয়োগ করি ডিভাইডেড বাই b বাহু বাদে অপর দুইটা বাহুর গুণফল 2 ইনটু ac। এটা হচ্ছে গিয়ে cos b। ওকে, এটা হচ্ছে cos b। তাহলে cos b এর এই ভ্যালুটা পাইছি, কিছুই করব না, এখন জাস্ট cos b এর জায়গায় cos b এর এই ফর্মুলাটা বসাবো, আর sin c এর এই যে ক্ষেত্রফলের মাধ্যমে যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটা এখানে রিপ্লেস করব। তাহলে আমরা t1 এর যে প্রমাণটা সেটা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ছিল w ইনটু cos b, তাহলে cos b এর জায়গায় কত বসাবো, a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। তাহলে এটা বসাই দিলাম দেখো cos b এর জায়গায়। আর sin c এর জায়গায় কত বসাবো, 2 ডেল্টা ডিভাইডেড বাই ab, দেখো sin c এর জায়গায় এটা বসাইলাম। তাহলে এখন আমরা যেটা করবো এই নিচের যে অংশটুকু আছে এটা উল্টে যাবে, তাহলে ab উপরে চলে যাবে আর 2 ডেল্টা নিচে চলে আসবে। এবার তো কাটাকাটি করলে এই a আর a কাটাকাটি যায়, আর নিচে পড়ে থাকতেছে হচ্ছে 2 আর 2 মানে 4, আর c আর ডেল্টা, তাহলে 4c ডেল্টা, আর উপরে থাকতেছে w ইনটু b ইনটু a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল। এবং এখানে যে তিনটা প্রবলেম করাইলাম এই তিনটা প্রবলেমই বেসিক্যালি রিপিটেডলি বোর্ড পরীক্ষাগুলোতে আসে, যদি এই চ্যাপ্টার থেকে শর্ট টার্ম থেকে কোনো প্রবলেম আসে। বেসিক্যালি পুরো এসিটি বিদ্যা থেকে একটা সৃজনশীল থাকে। হ্যাঁ, তো ফার্স্ট চ্যাপ্টার থেকেও থাকতে পারে, সেকেন্ড চ্যাপ্টার থেকেও থাকতে পারে। সেকেন্ড চ্যাপ্টারে তো পার্ট বললামই তিনটা, একটা হচ্ছে হেলানো তল রিলেটেড, আর একটা হচ্ছে এই সুতার টান রিলেটেড, একটা হচ্ছে লামির উপপাদ্য ত্রিভুজের বিভিন্ন কেসেসে লামির উপপাদ্য রিলেটেড। এখান থেকে সুতার টান থেকে থাকলে এই যে তিনটা প্রবলেম করালাম এখান থেকে একটা না একটা থাকবে রিপিটেড, যদি সুতার টান থেকে কোনো প্রবলেম থাকে। তো আরেকটা প্রবলেম বাকি আছে, এটা লেজ ইম্পর্টেন্ট, অনেক লেজ ইম্পর্টেন্ট। তো একবার সম্ভবত কোন একটা জায়গায় আসছিল, কোন একটা বোর্ডে একবার আসছিল, তো এটাও নিয়ে আসলাম। এটা করলে আজকের ক্লাস শেষ, এবং সম্ভবত ঈদের আগে আর কোনো ক্লাস নেওয়া হবে না, যদি আমি ফ্রি না থাকি আর কোনো ক্লাস হয়তো বা নিব না। একদম ঈদের পরে আমরা 8.3 চ্যাপ্টারটা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, তো এবার প্রবলেম 4টা একটু দেখি। তো প্রবলেম 4 এ কি বলছে দেখো, এটা কম্পারেটিভলি ইজি হবে, কারণ যে প্রবলেম গুলোতে হচ্ছে আমাদের ডাটা দেওয়া থাকে না, মানে কোন একটা ভ্যালু, যে রিয়েল নাম্বারে কোন একটা ভ্যালু দেওয়া থাকে না, বরং এল ডাব্লিউ বি সি এগুলা দিয়ে বলা কোনো কিছু প্রমাণ করতে, ওইটা প্রমাণটা একটু কঠিন হয়। আর যেগুলো হচ্ছে এই ধরনের ডাটা দেওয়া থাকে ওগুলো তো অঙ্ক করেই মিলানো যায়, হ্যাঁ ওগুলো একটু ইজি হয়। তো এখানে কি বলছে দেখি, 17 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার প্রান্তদ্বয় আনুভূমিক রেখায় 13 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে দেখো তো আনুভূমিক রেখা বরাবর কত সেন্টিমিটার দূরে অবস্থিত, এই যে এ আর বি বিন্দু, এ আর বি বিন্দুর মাঝখানে দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার, আর সুতার দৈর্ঘ্যটা হচ্ছে 17 সেন্টিমিটার দীর্ঘ সুতা। সুতাটা কত, 17 সেন্টিমিটার দীর্ঘ। আচ্ছা, তার সুতার দৈর্ঘ্যটা হচ্ছে 17 সেন্টিমিটার দীর্ঘ। তারপর কি বলছে, যে সুতাটির এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরে তার সাথে 3 কেজি ওজনের একটি বস্তুকে সংযুক্ত করা হলো। তাহলে সুতাটা হচ্ছে 17 সেন্টিমিটার, তো 17 সেন্টিমিটার থেকে দুইটা অংশ তুমি ভাগ করো, এটাকে দুইটা অংশে ভাগ করো। একটা অংশ হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার, এই ধরো বি প্রান্ত থেকে সে 5 সেন্টিমিটার দূরে আছে, এই জায়গায় হচ্ছে তার বস্তুটা আবদ্ধ। বি প্রান্ত থেকে হচ্ছে সে 5 সেন্টিমিটার দূরে, আর এ প্রান্ত থেকে হচ্ছে, তাহলে টোটাল সুতার দৈর্ঘ্য যদি 17 সেন্টিমিটার হয় তাহলে এ প্রান্ত থেকে সে কত সেন্টিমিটার দূরে থাকে, 12 সেন্টিমিটার দূরে থাকে। মানে অসমান অংশে, মানে ওই গিট দেওয়ার টাইপের একটা প্রবলেম হয়ে গেল। এই প্রবলেমটা এক্স্যাক্টলি গিট দেওয়া টাইপের হয়ে গেল, ঠিক আছে। গিট দিলে যেমন দুটো অসমান অংশ তৈরি হয়, এইখানে কাইন্ড অফ অসমান অংশ তৈরি হয়েছে। এক জায়গায় হচ্ছে 5 সেন্টিমিটার দূরে, আরেক জায়গায় হচ্ছে 12 সেন্টিমিটার। তো বলতে সুতার প্রত্যেক অংশের টান, তাহলে দেখো তো এ অংশের তার টান থাকবে T1, আর বি অংশ বরাবর তার টানকে আমরা ধরতে হবে T2, কারণ অসমান অংশ তার টান দুইটা অসমান হবে, টান দুইটা কিন্তু সমান হবে না। তাহলে একটাকে ধরলাম T1 টান আর একটাকে ধরলাম T2 টান, ঠিক আছে।
আচ্ছা এখন আমার কি বের করতে হচ্ছে, T1 আর T2 এর ভ্যালু বের করতে হচ্ছে। তো চলো সেটা বের করার চেষ্টা করি। দেখো এক অংশ হচ্ছে 12 সেন্টিমিটার সি বিন্দু, তাহলে এটা হচ্ছে সি বিন্দু বরাবর ধরলাম বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে 3 কেজি ওজনের বস্তু। 3 কেজি মানে ডাব্লিউ হচ্ছে তার ওজন হচ্ছে তার 3 কেজি, তাহলে ডাব্লিউ ভ্যালু দেওয়া আছে 3। হ্যাঁ, তাহলে 3 কেজি ওজনের বস্তু দেওয়া আছে, ঝুলিয়ে দিলাম সি বিন্দু। তার সি বিন্দুর এক পাশে 5 সেন্টিমিটার আর এক পাশে 12 সেন্টিমিটার, আর আনুভূমিক বরাবর সুতার মধ্যবর্তী দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা বলতে পারবা যে এইখানে ত্রিভুজটা সমকোণী হবে কি হবে না? এই সি কোণটা কেমন হবে এটা বলতে পারবা? এই বাহুগুলোর দৈর্ঘ্য দেখে সমকোণী হবে। সমকোণী হবে, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে 12 স্কয়ার যোগ 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার আমরা লিখতে পারি, অর্থাৎ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে এই জিনিসটা যেহেতু এখানে মানা হচ্ছে, তার মানে সি কোণটা হচ্ছে একটা সমকোণ হবে, এখানে কিন্তু 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, তাহলে লম্ব আর ভূমি মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 12 আর 5 বাহু এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা জানি যে সি কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা আমাদের হেল্প করবে সামনে। তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি বুঝলাম। এবার আমরা লামি উপপাদ্যটা অ্যাপ্লাই করি, আর কিছু না, লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে T1 যখন অ্যাপ্লাই করব তখন T2 আর W এর মধ্যবর্তী কোণ, T2 আর W এর মধ্যবর্তী কোণ বসবে সাইনের ভিতরে। আর যখন T2 অ্যাপ্লাই করব T1 আর W এর মধ্যবর্তী কোণ এটা বসবে, আর যখন W অ্যাপ্লাই করব তখন T1 আর T2 এর মধ্যবর্তী কোণ। তাহলে সেটাই আমরা একটু দেখি। এখন বলা হচ্ছে যে T1 এর নিচে সাইন 90 ডিগ্রি প্লাস B বসাইছে, এই ব্যাপারটা কেমন একটু দেখো, এক্সপ্লেন করি, বোঝার চেষ্টা করো। T1 যখন নিব তখন T2 আর W মধ্যবর্তী কোণটা এই পুরোটা, তাই না? এই পুরোটা হচ্ছে T2 আর W মধ্যবর্তী কোণ। এই কোণটা কিভাবে 90 ডিগ্রি প্লাস B কোণ হইল? সে ধরো আমি এখানে আনুভূমিক রেখা টানলাম, ঠিক আছে? আচ্ছা দেখো তো আনুভূমিক রেখা টানলাম। আচ্ছা এবারে আমাকে একটু বলো তো, এই কোণটা কি 90 ডিগ্রি হবে না? এই কোণটা 90 ডিগ্রি হবে, তাই তো? এটা তো 90 ডিগ্রি। তাহলে আমার কাজ হচ্ছে T2 আর W মধ্যবর্তী কোণটা বের করা। এইটা তো 90 ডিগ্রি, তাহলে আমার এই কোণটাও যদি বের করতে পারি তাহলে এই 90 ডিগ্রি প্লাস ওই কোণটা ইজ ইকুয়াল টু কত হবে? আমার T2 আর W মধ্যবর্তী কোণ হবে। মানে যদি খেয়াল করো এইটা হচ্ছে B কোণ, এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে। কিভাবে সমান হবে? এটাকে বলা হয় একান্তর কোণ। এই পাশে যে বি কোণটা আছে দেখো, এরা সমান্তরালে অবস্থান করতেছে আনুভূমিক ভাবে, তাহলে এটা যদি বি কোণ হয় একান্তর কোণ হিসেবে এই অংশটুকু কিন্তু বি কোণ হবে। আদি এটা বুঝতে পারছো? এটা যদি বি কোণ হয় সমান্তরালে এটাও একান্তর কোণ হিসেবে বি কোণ হবে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তার মানে এটা যদি বি কোণ হয়, আর এটা তো অবশ্যই যেহেতু আনুভূমিক রেখা টানলাম তার মানে এখানে 90 ডিগ্রি তৈরি হলো, তাহলে টোটাল T2 আর W এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি প্লাস বি কোণ। সিমিলারলি T2 এর নিচে আমরা লিখবো sin 90 ডিগ্রি প্লাস এ কোণ, একই ব্যাখ্যা। এখানে একটা আনুভূমিক রেখা টানি, রেখা টানলে এটা তো 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এইটা যদি এ কোণ হয় একান্তর কোণ হিসেবে এটাও এ কোণ হবে, তাহলে এই 90 ডিগ্রি প্লাস এ কোণটাই হবে কি T1 আর W এর মধ্যবর্তী কোণ। তাহলে T2 কে যখন লিখবো তাহলে T1 আর W এর মধ্যবর্তী কোণকে লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস এ কোণ। আর W যখন দিব তখন কিন্তু আমরা লিখতে পারবো sin 90, কারণ দেখো T1 আর T2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা কিভাবে বের করলাম? এই যে 12 স্কয়ার যোগ 5 স্কয়ার ইজ 13 স্কয়ার, ওখান থেকে আমরা পাইছি কত? ACB ইজ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, T1 আর T2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের লামি অ্যাপ্লাই করা শেষ। তাহলে এবার বলো T1 ডিভাইড বাই cos B, 90 ডিগ্রি প্লাস B কে লেখা যায় cos B, 90 ডিগ্রি প্লাস B কে cos B, 90 ডিগ্রি প্লাস A কে লেখা যায় cos A, আর W এর ভ্যালু হচ্ছে কি 3, W এর ভ্যালু হচ্ছে 3 কেজি, তাহলে 3 আর sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন জাস্ট আর এক লাইন লাগবে। দ্যাট মিন্স T1 ডিভাইডেড বাই cos B ইজ ইকুয়াল টু 3, তার মানে T1 ইজ ইকুয়াল টু লিখতে পারি 3 cos B। আবার T2 ডিভাইডেড বাই cos A ইজ ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে T2 ইজ ইকুয়াল টু লিখতে পারি 3 cos A। এখন জাস্ট আমাদের কি করতে হবে? cos B এর ভ্যালুটা বসায় দিব, cos A এর ভ্যালুটা বসায় দিব। তাহলে তুমি তো এখানে জানো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজটা আমি একটু সোজা করে আঁকি, দেখো তো তুমি বুঝো কিনা। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে একটা জিনিস খেয়াল করো, প্রতিভুজটা হচ্ছে 13, এটা হচ্ছে গিয়ে 12, এটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? আর সি কোণে হচ্ছে গিয়ে সমকোণ, তাহলে এটা হচ্ছে গিয়ে এ। হ্যাঁ, তাহলে সি এ বাহুটা হচ্ছে 12, তাহলে সোজা করে আঁকলাম, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে বি। তাহলে এখন যদি আমি cos A করি, cos A করলে কি হবে? আমার লম্ব হয়ে যাবে হচ্ছে BC, আর ভূমি হয়ে যাবে, সরি আমার ভূমি হয়ে যাবে 12 মানে হচ্ছে AC। cos A যদি করি, হ্যাঁ তাহলে cos A যদি করি
cos a করলে কি হবে cos a মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ দেখো তো cos a কোণের উপর যদি cos অ্যাপ্লাই করি এই কোণ যদি অনুপাত অ্যাপ্লাই করি তাহলে ভূমি হচ্ছে কি আমার ac তাহলে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ হচ্ছে আমার ab তাহলে ac বাই ab মানে কত 12/13 এটা হচ্ছে cos a আর যদি cos b করি এই ত্রিভুজের মধ্যে তাহলে দেখো তো b কোণ তাহলে এটা হচ্ছে তাহলে লম্ব আর 5 হচ্ছে তাহলে ভূমি তার মানে হয়ে যাবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে 5 ডিভাইডেড বাই 13 cos b = 5 ডিভাইডেড বাই 13 আর cos a = আসবে কত 12 ডিভাইডেড বাই 13 এখন যাতে আমরা ওখানে যদি ভ্যালুটা বসাই দিই cos b = 5 ডিভাইডেড বাই 13 আর cos a = 12 ডিভাইডেড বাই 13 এটা বসানোর পর আমরা পাচ্ছি t1 = 15/13 t2 = 36/13 এটাই কিন্তু বের করতে বলা হয়েছিল w এর ভ্যালু দেওয়াই ছিল প্রত্যেক অংশের টান বলতে t1 এর ভ্যালু বের করতে বলছিল আর t2 এর ভ্যালু বের করতে বলছিল তো এই জিনিসটা আমরা বের করতে পারলাম তো 8.2 থেকে মনে হয় না আর কোনো অঙ্কে যেগুলো বোর্ড পরীক্ষায় আসার মতো এগুলো তো তোমাদের সমস্যা হওয়ার কথা এখানে যে ধরনের প্রবলেমগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলাই আমাদের পড়ানো শেষ তো আজকে ক্লাস নিয়ে কার কোনো প্রশ্ন আছে সবাই বুঝতে পারছো এখন পর্যন্ত যা যা পড়াইলাম আজকে জি ভাইয়া ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা ক্লাসটা তাহলে এখানে শেষ করব ঠিক আছে তো তোমরা ঈদের আগে যেটা দেখা হইতেছে না